মুম্বাইয়ের এই ঝলমলে ব্যস্ততা আর গ্ল্যামার যেন এক মায়াবী জগৎ, কিন্তু এই চাকচিক্যের আড়ালেই গড়ে উঠছে এক অন্ধকার, যেখানে কোনো সোনা বা হীরা নয়, পাচার করা হচ্ছে 8 থেকে 10 বছরের নিষ্পাপ শিশুদের। মুম্বাইয়ের অলিগলি থেকে উধাও হয়ে যাচ্ছে ছোট ছোট মেয়েরা, আর তাদের এই নিখোঁজ হওয়ার পেছনে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর মেডিকেল ষড়যন্ত্র। আর এই অশুভ চক্রের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে এসএসপি শিবানী রায়, যার সাহসের সামনে থমকে যায় বড় বড় অপরাধীরা। কিন্তু শত্রুপক্ষ যখন ঘরের ভেতরেই ঘাপটি মেরে থাকে এবং নিজের বিশ্বস্ত মানুষরাই বিশ্বাসঘাতকতা করে, তখন লড়াইটা হয়ে ওঠে আরো বেশি প্রাণঘাতী। একদিকে বস্তির প্রভাবশালী মাফিয়া আম্মা, আর অন্যদিকে ছায়ার মতো লুকিয়ে থাকা এক সাইকো খুনি। শিবানী কি পারবে 96 ঘন্টায় এই মরণপণ মিশনে জয়ী হতে? জানতে হলে দেখতে হবে 2026 সালে মুক্তি পাওয়া রানী মুখার্জি অভিনীত মুভি মার্দানি 3। আপনাকে কাহিনী শোনাচ্ছি আমি সাইফ। কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দুইটা 8-9 বছরের বাচ্চা মেয়েকে লুকোচুরি খেলতে দেখি। তারা ছিল বুলন্দ শহরের বাসিন্দা। তারা কিছুটা জঙ্গল টাইপের মাঠে খেলছিল। ছোট মেয়েটা 10 পর্যন্ত গোনার পর যখন আরেকজনকে খুঁজতে যায়, তখন জঙ্গলের পাশেই রাস্তায় চেঁচামেচির আওয়াজ পায়। একটু এগিয়ে যেতেই দেখে 4 জন লোক টেনে হিঁচড়ে তার সঙ্গীকে মাইক্রোতে করে নিয়ে যাচ্ছে। ছোট মেয়েটা এবার কয়েকটা ইটের টুকরো নিয়ে একটি গাছে উঠে পড়ে, আর সেখান থেকে এলো পাথাড়ি ইট ছুটতে থাকে মাইক্রোর দিকে। এরপর ঘটনা চলে যায় সুন্দরবনের পশ্চিমবঙ্গ এলাকায়, যেখানে প্রায় 200টি মেয়েকে মুখে কাপড় বেঁধে জঙ্গলের মধ্যে একটা আস্তানায় নেওয়া হয়েছে। এদের সবাইকে পাচার করার জন্য আনা হয়েছে। তাদের লিডার এসে সবাইকে জিজ্ঞেস করে কয়টা মেয়ে আছে। এরপর তাদের সবাইকে অর্ডার দেয় কালকের মধ্যে বর্ডার পার করতে হবে। এরপরে একটা মেয়ের মুখের কাপড় খুলে জোর করে ওষুধ খাওয়ানো হয়, আর এক এক করে গাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। আর তখনই দেখা যায় এই মেয়েদের মধ্যেই ছদ্মবেশে লুকিয়ে আছে পুলিশ অফিসার শিবানী রায়। সে তার টিমের সাথে ব্লুটুথের মাধ্যমে যোগাযোগ রাখছিল, আর সেভাবেই ঝিম্পাকে বলে টিম নিয়ে আক্রমণ করতে কি ইনভাইটেশন দেওয়া লাগবে। কিন্তু ঝিম্পা বলে লোকেশন অনুযায়ী তো ঠিক জায়গায় আছি, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। এদিকে আবার একটা মেয়ে ঘুমের ওষুধ খাওয়ানোর সময় হাতে কামড় দেয়। তখন তাদের লিডার মেয়েটাকে সাইডে নিয়ে তার ইজ্জত নষ্ট করতে চেষ্টা করে। শিবানী তো ঝিম্পাকে বলে আর দেরি করা সম্ভব না, একটা মেয়ের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। এরই মধ্যে তাদের একজন শিবানীর কথা বলার ব্যাপারে ধরে ফেলে, কিন্তু তারা খুঁজে পাচ্ছিল না কে কথা বলে। তখন সবাইকে চেক করতে শুরু করে, আর তখনই শিবানী তার অ্যাকশনে নামে। প্রথমে বাঁধা অবস্থায় সে ফাইট করতে শুরু করে আর সব মেয়েকে পালিয়ে যেতে বলে। এরপর শিবানীর মুখের বাঁধা কাপড় একজনের ছুরির খোঁচায় চোখের কাছে ছিঁড়ে যায়, আর সে এইভাবেই ফাইট করতে শুরু করে। এক এক করে সে পাচারকারীদের সবাইকে উদুম কেলানি দেয়। কেউই তার সাথে পেরে ওঠে না। এতগুলো মানুষ আর শিবানী একা, তাও কত দক্ষতার সাথে সে লড়াই করে যাচ্ছে। এরপর তো একজনের গায়ে আগুনও ধরিয়ে দেয়, আর সেই আগুন শরীরে নিয়ে এদিক ওদিক সে ছুটে যাচ্ছিল। তখন ঝিম্পা আর অন্যান্য পুলিশ টিম সেইখানে আসে। সবাইকে মেরে যখন প্রায় শেষ, তখন শেষজন শিবানীকে আক্রমণ করার সময় তার মুখের কাপড় বরাবর ছুরি মারে, আর শিবানী সেখান থেকে এবার পুরো কাপড় ছিঁড়ে ফেলে আর শেষজনকেও মেরে ফেলে। কিন্তু লিডার এবার একটা মেয়েকে নিয়ে বলে আমাকে ছেড়ে না দিলে মেয়েকে মেরে ফেলবো। তখন ঝিম্পা এসে তাকে গুলি করে আর মেয়েটাকে উদ্ধার করে। শিবানী এবার বলে গুলির নিশানা তো ওকে করতে বলা হয়েছে, তো শিবানীর গা ঘেঁষে কেন যাবে? আবার ট্রেনিং এ পাঠানো লাগবে নাকি? ঝিম্পা বলে অন্ধকারে বোঝা যায়নি, নাইট ভিউ গ্লাস হলে ভালো হতো। শিবানী তাচ্ছিল্য করে বলে এখানে জিপিএস কাজ করে না, আবার উনি জেমস বন্ড সাজতে চায়। তখন আরেকটা অপরাধী পালিয়ে যাচ্ছিল। শিবানী তখন ঝিম্পা থেকে পিস্তল নিয়ে তাকেও শেষ করে। এরপর ঘটনা চলে যায় নয়াদিল্লিতে। একজন লোককে খুব টেনশনের সাথে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়। সে গাড়িতে করে দ্রুত বুলন্দ শহরের দিকে আসছে, আর সে তার স্ত্রীকে বলে হোম মিনিস্টার বলেছে তার পূর্ণ সহযোগিতা করবে, আর এই নিউজ যেন বাইরে না বের হয়, কারণ মিডিয়াতে নিউজ আসলে অন্য বিপদ হতে পারে। কি ঘটনা আর কি বিপদ তা আমরা মুভি এগোনোর সাথে সাথে জানতে পারবো। তো এখন এই লোকটা নিউজ চ্যানেলে শিবানী রায়ের সুন্দরবনের এলাকার পাচারকারী চক্র ধরা আর রাষ্ট্রপতিকে পদপ্রাপ্ত এসএসপি ট্যালেন্টেড অফিসার হিসেবে ঘোষণা করতে চায়। তো এরপর আমরা শিবানীকে অফিস রুমের বাইরে দেখি। একটু পরে তাকে উচ্চপদস্থ সেক্রেটারি ভেতরে ডেকে পাঠায়, আর সেখানে পুলিশ ডিজিপিও ছিল। শিবানীকে ট্রান্সফার করা হচ্ছে বুলন্দ শহরে। ইন্ডিয়ান অ্যাম্বাসেডর অফ তুর্কি, তার মেয়ে কিডন্যাপ হয়েছে। আজ অ্যাম্বাসেডর নিজে শিবানীর জন্য রিকোয়েস্ট করেছে। এছাড়া এখন শিবানী ইনভেস্টিগেশন টিমের মেম্বার। যদিও শর্ট নোটিশে এটা শিবানীকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কারণ কেস ইমার্জেন্সি। এরপর শিবানী বলে কিডন্যাপিং কেসে আমরা কিডন্যাপারের থেকে সময়ের সাথে বেশি লড়াই করি। এরপর শিবানী মেডিকেল ইউনিট, ফরেন্সিক ও অন্যান্য হেল্পারদের ব্যাপারেও বলে। ডিজিপি বলে সব হেল্প তাকে করা হবে। আর বুলন্দ শহরে অ্যাম্বাসেডর স্যার তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। শিবানী বলে তাদের সাথে দেখা পরেও করা যাবে, কারণ এখন বৃষ্টির সিজন। বৃষ্টি হলে আমার ক্রাইম সিনের প্রমাণ মুছে যাবে, তাই আগে সেখানে যেতে হবে। এরপর আমরা সেখানে দেখি যেখানে মুভির শুরুতে একটা মেয়ে কিডন্যাপ হয় আর অন্যজন তাকে বাঁচাতে চেষ্টা করে। তো এইখানে শহরের পুলিশ অফিসের টিম নিয়ে অপেক্ষা করছে। আরো ইউনিট আসবে আর এলাকা তল্লাশি করতে হবে। এরপর সেখানে গাড়ি করে আরো কনস্টেবলরা আসে। পুলিশ অফিসার তাদের গাড়ি সব তল্লাশি করতে বলে।
এসএসপি আসার আগে একবার সব চেক করতে বলে, তখন শিবানী বেরিয়ে এসে বলে এসএসপি চলে আসছে। এবার তো সবাই ঘাবড়ে যায়, আর একটু হলে উল্টোপাল্টা বলে ফেলছিল। যাই হোক, এইবার শিবানী বলে আপনার টিমকে আপাতত সরায় রাখেন আর সবচেয়ে বেস্ট হয় K9 ডগ নিয়ে আসেন। এরপর শিবানী আস্তে আস্তে হাঁটতে থাকে আর দুই অফিসারকে বিভিন্ন তথ্য জিজ্ঞেস করে। এইখানে জানা যায় দুইটা মেয়ে কিডন্যাপ হয়েছে, রুহানি অ্যাম্বাসেডরের মেয়ে আর ঝিলমিল কেয়ারটেকারের মেয়ে। এরপর আনা হয় K9 ডগ র্যাম্বোকে। শিবানীকে জিজ্ঞেস করে তাকে স্মেল আইডেন্টিফাই করানো শেখানো হয়েছে কিনা। হ্যাঁ সূচক জবাব পেয়ে র্যাম্বোকে বলা হয় স্মেল নিয়ে পথ দেখাতে। র্যাম্বো মাঠের জঙ্গলের ভিতর দিয়ে তাদেরকে নিয়ে যায় আর আমরাও ফ্ল্যাশব্যাকে দেখি তাদের খেলার মাঠের দৃশ্য। এরপর তার একটা ভাঙা বাড়ির জায়গায় আসে আর এখানে একটা পুতুল দেখে। পুলিশ অফিসার বলে বাচ্চার হাত থেকে পড়েছে মনে হয়, কিন্তু শিবানী বলে এখানে রাখছে। এরপর আমরা সেই সিন দেখতে পাই কিভাবে ঝিমলি এখানে পুতুল রাখে আর এরপর রুহানির সাথে লুকোচুরি খেলতে যায়। এবার র্যাম্বো তাদের সেই গাছের কাছে নিয়ে যায় যেখানে ঝিমলি উঠেছিল। শিবানী বলে এই গাছে উঠেছিল ভয়ে বা কিছু দেখার জন্য, দুটো কারণেই এখান থেকে দুজনকে তোলা হয়েছে। এরা লড়াইও করেছে। অফিসার জিজ্ঞেস করে আপনি কিভাবে বুঝলেন? শিবানী বলে এই গাছের নিচে অন্য গাছের চেয়ে বেশি ফুল পড়ে আছে। আমরাও সেই দৃশ্য দেখি। এরপর গাড়ি পার্ক করা জায়গায় কিছু কাঁচের টুকরো দেখে বলে এরা কাঁচ ভেঙেছে। পুলিশ অফিসার বলে গাড়ির টায়ার মার্ক নিয়ে ল্যাবে দেওয়া হয়েছে, কিন্তু শিবানী সেখানে থাকা একটা ভাঙা পেন্টের অংশ থেকে বলে টায়ার মার্ক না ভেবে এই পেন্টের অংশ ল্যাবে পাঠান, গাড়ির নারী নক্ষত্র সব বের হয়ে আসবে। এইবার শিবানী আসে অ্যাম্বাসেডরের বাড়িতে আর আমরা দেখি সেই লোককে যাকে নয়াদিল্লি থেকে গাড়িতে করে আসতে দেখেছিলাম আমরা। তো সেই ছিল অ্যাম্বাসেডর আর তখন সে তার মেয়ে কিডন্যাপ হওয়া নিয়ে চিন্তিত ছিল। এবার শিবানী তার তদন্তে সারমর্ম বলে কিডন্যাপার কোনো টেরোরিস্ট না, আর তারা এটা জানে না যে রুহানি অ্যাম্বাসেডরের মেয়ে। পাশ থেকে ঝিমলির বাবা অসহায়ের মতো মেয়ের খবর জানতে দাঁড়িয়েছিল। শিবানী তখন সেই পুতুল ঝিমলির বাবাকে দিয়ে বলে আপনার মেয়ে অনেক সাহসী। এরপর পুলিশ অফিসার জিজ্ঞেস করে অ্যাম্বাসেডর মেয়ে এটা জানতো না, সে কিভাবে, নাকি শুধুই আপনি ধারণা থেকে বলছেন? শিবানী বলে ধারণা, তবে কারণ আছে। প্রথমত এখনো কোনো মুক্তিপণের দাবি আসেনি, দ্বিতীয়ত দুইটা মেয়েকেই কিডন্যাপ করা হয়েছে, তৃতীয়ত তারা মাঠে খেলছিল, ধুলাবালি লেগে রুহানিকে সাধারণ গরিব ঘরের মেয়ে লাগছিল, আর শেষ কথা তারা যে রোজ একই জায়গায় খেলে তা না, হঠাৎ খেলতে গিয়েছিল। অ্যাম্বাসেডর জিজ্ঞেস করে এই না জানা কি আমাদের জন্য ভালো না খারাপ? শিবানী বলে খারাপ, কারণ এখন যেহেতু কল করেনি তাহলে তারা প্রফেশনাল, তারা বাচ্চাদের পাচারকারী বা অর্গান ট্রাফিকিং গ্যাংয়ের কাছে বেঁচে দেবে, আর একবার তাদের হাতে চলে গেলে আর মেয়েকে পাওয়া যাবে না। আবার এখন যদি জেনে যায় যে কার মেয়ে আর তারা কত বড় কাণ্ড করে ফেলেছে, তাহলে তারা মেয়েকে মেরেও ফেলতে পারে। এটা শুনে রুহানির মা কান্না করতে শুরু করে। তখন পুলিশ অফিসার শিবানীকে বলে এসব কথা এভাবে বলতে হয় নাকি? শিবানী বলে এখন ইমোশনাল হলে চলবে না, সময় খুব গুরুত্বপূর্ণ, তাই আপনাদের হেল্প লাগবে। অ্যাম্বাসেডর বলে আমরা আমাদের মেয়ের জন্য সবকিছু করব, তবে তাদের এটা বিজনেস, লাভ লস হিসেব করে চলতে হবে। এখন তাদের কাছে নিউজ পৌঁছাতে হবে, এইটা তাদের বোঝাতে হবে যে রুহানিকে বাঁচিয়ে রাখলে তাদের কত লাভ হবে। তবে আজ রাতের মধ্যেই তাদের থেকে মুক্তিপণের কল করাবই। এরপর আমরা সেই গাড়ি দেখতে পাই যে গাড়িতে করে মেয়েগুলোকে নিয়ে আসে আর টাকা দিয়ে মেয়েগুলোকে হ্যান্ড ওভার করে। তারা মেয়েগুলোকে অজ্ঞান করে সিট কভারের মধ্যে করে নিয়ে এসেছিল। অক্সিজেন মাস্ক ছিল যাতে শ্বাস নিতে সমস্যা না হয়। এরপর তাদের বের করে ইঞ্জেকশন দিয়ে আরো অনেকক্ষণ রাখা হয় যাতে অজ্ঞান করে রাখা যায়। এরপর কিডন্যাপার বলে টাকা 15,000 কম আছে। তখন এ পক্ষ বলে আম্মা বলেছিল প্রতিটা মেয়ের জন্য 10 লাখ আর দুইটা মেয়ের জন্য 20 লাখ, হিসাবে কাঁচা নাকি, এখন ভাগো। কিডন্যাপার টিম কিছুটা রেগে গেলে আম্মার লোকটা বলে এখনো ডিল ওপেন আছে, আরো মেয়ে আনতে পারলে আরো টাকা আছে। এরপর টিভিতে নিউজ বুলেটিন আসে, বুলন্দ শহর থেকে দুইটা 8-9 বছর বয়সী মেয়ে কিডন্যাপ হয়েছে। তারা একজন অ্যাম্বাসেডর সাহুর মেয়ে রুহানি। এই নিউজ চলাকালে হোটেলে সেই 4 জন কিডন্যাপার লাঞ্চ করছিল। তখন সাহুর একটা বক্তব্য দেয় যে আমার মেয়ে কিডন্যাপ হয়েছে, যদি কেউ তার সন্ধান দিতে পারেন তার জন্য 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। কিডন্যাপারের দল বলে পুরস্কার তো অনেক বড় অ্যামাউন্ট, কিন্তু এর জন্য আমার সাথে পাঙ্গা নেবে কে? এরপর আমরা আম্মাকে দেখি সে একটা পাড়ায় আসে, এটা মূলত ভিখারিদের পাড়া। এইখান থেকে ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ভিক্ষার কাজেও লাগানো হয়, এটা এক প্রকার বিজনেস। তো আম্মা একটা বাচ্চার লাশ নিয়ে একটা বাড়িতে আসে আর সেখানে একজন মহিলা অপেক্ষা করছিল। বাচ্চার লাশ দেখে সে ইমোশনাল হয়ে যায়। আম্মা বলে সবার ভাগ্যে হয় না বাচ্চার ইনকাম খাওয়া, একে দিয়ে 2 বছর ইনকাম করা যেত। একদিনে কত ইনকাম করতো? মহিলা বলে 350 রুপি। তখন আম্মা তাকে 2 বছর ইনকামের টাকা দেয়। মহিলা জিজ্ঞেস করে কিভাবে মারা গেল? আম্মা বলে হয়তো হিট স্ট্রোক কিংবা আফিমের ওভারডোজে। ভিখারিরা বাচ্চা ভাড়া তো নেয় কিন্তু যত্ন করতে পারে না। এরপর আমরা চলে যাচ্ছিল তখন মহিলা আম্মার কাছ থেকে একটু আফিম চেয়ে নেয়, কিন্তু আম্মা বলে বেশি আফিম খাওয়া ভালো না, এখন 2-3 মাসের প্রেগনেন্ট তুই। এরপর আমার গাড়িতে বসে যখন ইন্টারনেটের নিউজ দেখে অ্যাম্বাসেডরের মেয়ে কিডন্যাপ হয়েছে আর দায়িত্ব দেওয়া হয়েছে শিবানীকে। এবার আম্মা তার কাছে আসা ছবি দেখে তো চিনতে পারে যে এর একটা সাহুর মেয়ে, তাই কিডন্যাপারকে গালিগালাজ করতে থাকে। এদিকে রুহানি আর ঝিমলিকে যেখানে রাখা হয় সেখানে আম্মার লোক আর একজন কম্পাউন্ডার আসে 2 জনকে ইঞ্জেকশন দিতে।
তখন আমার লোক কম্পাউন্ডারকে জিজ্ঞেস করে, এই ৮-৯ বছরের মেয়েকে কেন আম্মা কিডন্যাপ করায়? কিডন্যাপার বলে, কারণ এই বয়সের মেয়েদের পিরিয়ড হয় না। এরপর কম্পাউন্ডার এসে মেয়ে দুইটার হাত থেকে ব্লাড নিয়ে এটা টেস্ট করে। মেয়েগুলো ভয়ে কাঁপতে থাকে, বারবার হাত সরিয়ে নেয়। পরে তাদের টেস্ট করা হয়, বড় জল পজিটিভ আর ছোট জল নেগেটিভ। টেস্ট কিটগুলো সাবধানে রাখতে বলা হয়। আর তখনই সেখানে সেই ৪ জন গাড়ি নিয়ে এসে গোলাগুলি করে আর রুহানিকে নিয়ে চলে যায়। আম্মা যখন কল করে তখন আম্মা বলে, বড়জন অ্যাম্বাসেডরের মেয়ে, ঝামেলা হয়ে যাবে, তাই তাকে মেরে পুঁতে দিতে হবে। কিন্তু আমার লোক আহত অবস্থায় জানায় তারা ৪ জন ফিরে এসেছে বড়জনকে নিতে গিয়ে, কম্পাউন্ডার মারা গেছে। আম্মা বলে তাদের হাতে ৯৬ ঘন্টা টাইম, এর মধ্যেই মেয়েকে মেরে ফেলতে হবে। এরপর জিজ্ঞেস করে তাদের টেস্ট করা হয়েছে কিনা। লোকটি জানায় ছোটজন নেগেটিভ, বড়জন পজিটিভ ছিল। তাই আম্মা তাকে ছোটজনকে নিয়ে আসতে বলে তার কাছে, আর জায়গা ভালো করে পরিষ্কার করে ফেলতে বলে যেন বাকিটা সে ব্যবস্থা করে। এরপর আমার নবাব সাহেবকে ফোন করে বলে ঝামেলা হয়ে গেছে। এইদিকে ৫ ঘন্টা তো হয়ে গেছে কিন্তু কল আসেনি। সাহু তো অস্থির হয়ে গেছে, সে আর শিবানীকে বিশ্বাস করতে পারছে না। এবার সে অফিসারকে বলে অন্য কাউকে নিয়োগ দেওয়ার জন্য, কারণ তার নাকি শিবানীকে নিয়েই ভুল হয়েছে। এরই মধ্যে কল আসে আর শিবানী কল রিসিভ করার আগে সতর্ক করে দেয় কি কি বলতে হবে। ২ টাইমের সেফটি নিশ্চিত করতে হবে, তারা ভয় দেখাবে। এরপর কল রিসিভ করলে কিডন্যাপার বলে সন্ধ্যা ৭টায় কাল ময়ূর বিহার মেট্রো স্টেশনে টাকা নিয়ে আসতে হবে। এবার সাহু বলে সে রুহানির সাথে কথা বলতে চায়, কিন্তু কিডন্যাপার বলে এখন কি মেয়ের দাঁত খুলে আপনার কাছে পাঠালে বিশ্বাস হবে যে সে বেঁচে আছে? শিবানী বারবার ইশারা করে মেয়ে দুইটার সেফটি নিশ্চিত করতে বলে, কিন্তু সাহু নিজের মেয়ের কথাই ভাবে। সাহু বলে আমার মেয়ের সাথে কথা না বলে আমি টাকা দেব না। এরপর লাইন কেটে যায়। এরপর সাহু শিবানীকে বলে আপনারা যা ভাবার আপনি ভেবে নিন, আমার কাজের জবাব আমি উপরওয়ালাকে দেবো, কিন্তু আমার মেয়ের কিছু হলে আমি কার কাছে জবাব পাবো? এবার লোকেশন ট্র্যাকিং টিম জানায় দিল্লি থেকে ফোন কল করা হয়েছে ল্যান্ডলাইনে। সাহু জিজ্ঞেস করে তারা আবার কল করবে তো? শিবানী বলে এখন ওরা কি করবে তা আমার হিসাব করা আছে। তারা রুহানিকে পাবলিক প্লেসে আনবে না, আর কথা বলাতে হলে মোবাইল ফোন লাগবে। নিজের মোবাইল ফোন দিয়ে তারা কথা বলাবে না, এর জন্য চুরি করবে। আর ঠিক এইভাবেই তারা ভিড়ের মধ্যে মোবাইল ফোন চুরি করে আনে আর সেটা দিয়ে রুহানির সাথে কথা বলায়। আর এরপর যদি টাকা না নিয়ে আসে তাহলে রুহানিকে মেরে ফেলার হুমকি দেয়। এখান থেকে লোকেশন ট্র্যাকিং করে তারা দিল্লি সোয়াট টিমকে সেখানে পাঠায়, কিন্তু তারা তার আগেই মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পুলিশ টিম গিয়ে তাদের কাউকে পায় না। কিডন্যাপার টিমটা কিছু দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর তাদের ধারণা হয় কালকেও পুলিশ স্টেশনে থাকবে, কিন্তু তাদের একজন বলে সবার সামনে দিয়ে টাকা নিয়ে যাব, আবার মেয়েও নিয়ে যাব। পরের দিন সন্ধ্যায় সাহু টাকার ব্যাগ নিয়ে মেট্রো স্টেশনে আসে। এরপর পিছনে পুলিশের টিম, শিবানী সবাই মিলে আসে। শিবানী এবার বিশাল আর ঋষিকে টিম নিয়ে স্টেশনের দুই দিকে কভার করতে বলে আর ঝিম্পাকে সাথে রাখতে বলে, আর এন্ট্রি এক্সিট দুটোই বন্ধ রাখতে বলে। কেউ প্রবেশ করতে চাইলে করতে পারে, কিন্তু কেউ যেন বের হতে না পারে। আর বাইরে কনস্টেবলদেরকেও সতর্ক থাকতে বলে। শিবানী সাহুর পেছন পেছন যেতে থাকে। এরই মধ্যে সাহুর কাছে কল আসে টাকার ব্যাগ রেখে যাওয়ার জন্য, কিন্তু সাহু বলে সে রুহানিকে না দেখে টাকা দিবে না। এবার কিডন্যাপার ভিডিও কল দেয় আর ভিডিও কলে রুহানিকে দেখানো হয় সেখানে একটা প্ল্যাটফর্মের নিচে বসে। এরপর সাহুকে প্ল্যাটফর্মের নিচে টাকা রাখতে বলা হয়। শিবানী এখানে ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড দেখে অনুমান করে আর ক্যালকুলেট করে জায়গাটা বের করে, আর সবাইকে বলে প্ল্যাটফর্ম ২ এর পাশে রুহানি আছে, তাকে সেখান থেকে উদ্ধার করতে হবে দ্রুত, সাহু টাকা রাখার আগেই। প্ল্যাটফর্মের বেঞ্চে টাকার ব্যাগ রেখে সে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে কাউকেই পাওয়া যায় না। শিবানী এরপর জানতে পারে সেখানে কেউ নেই, কিন্তু শিবানী বলে কিডন্যাপার ভিডিও কলে আছে, তাই সেখানে কেউ নেই কেন? পরে শিবানী বুঝতে পারে ভিডিও কলে আগে রেকর্ড করা ভিডিও প্লে করেছে, আর আমরা এখানে দেখি আসলেই কিডন্যাপার অন্য কোথাও আছে আর আগের ভিডিও রেকর্ড করে ভিডিও কলে প্লে করে। এদিকে আবার শিবানীর টিমমেট বলে এইখানে বোম আছে, সন্দেহে অ্যালার্ট পড়েছে। এখন অ্যানাউন্সমেন্ট দিয়ে সবাইকে নিরাপদে বের করতে বলে, আর এই ভিড় তাড়াহুড়ো দৌড়াদৌড়ির ফাঁকে একজন টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়। শিবানীও তাকে ফলো করতে করতে পেছন দিকে যাচ্ছিল, কিন্তু সে আবারও টাকার ব্যাগ নিয়ে স্টেশনের ব্রিজ থেকে বাইরে ফেলে দেয়। আরেকজন সেটা নিয়ে চলে যায়। শিবানী তাও তার পিছু ছাড়ে না, শেষ পর্যন্ত ভেতরে যে ছিল তাকে মেরে মাটিতে ফেলে দেয়। কিডন্যাপার আবার শিবানীকে হাতে ছুরি দিয়ে আঘাত করে। এবার তো শিবানীর রাগ হয়ে যায় আর সে উল্টো তাকে কিল ঘুষি মেরে চিৎপটাং করে ফেলে। আর এরপর পুলিশ কনস্টেবল এসে তাকে ধরে নিয়ে যায়। এদিকে অ্যানাউন্সমেন্ট দেয়া হয় কিডন্যাপার টাকার ব্যাগ আর মেয়ে নিয়ে পালিয়েছে। এটা শুনে বাইরে থাকা লেডি কনস্টেবল ফাতেমা তাদের পিছু নেয়, কিন্তু তাদের একজন ফাতেমার মাথায় আঘাত করে, কিন্তু তাও সে ঝাপসা চোখে গাড়ির নাম্বার দেখে ফেলে। এরপর তো থানায় ধরা পড়া কিডন্যাপারকে একদম ঝুলিয়ে পেটানো হচ্ছিল আর কথা বের করার চেষ্টা করা হচ্ছিল। এবার শিবানী আসে আর তাকে রিল্যাক্স করার জন্য ছাড়তে বলে। এরপর সবাইকে বের হতে বলে আর শিবানী কিডন্যাপারের সাথে বন্ধুর মতো আচরণ করে, তাকে পানিও খেতে দেয়। তবে এরপর বলে তুই যে কাজ করেছিস তাতে তো তোর রিমান্ড ছাড়াই অবস্থা খারাপ হয়ে যাবে, এর থেকে ভালো হয় রাজ সাক্ষী হয়ে যা, তাহলে অন্তত বুড়ো বয়সে হলেও বাইরের আলো বাতাস পাবি। আর নিশ্চয়ই কেউ তোর জন্য অপেক্ষা করছে, তার জন্য ভাবা উচিত। এরপর লোকটা বলতে শুরু করে আম্মা নামের একজন, যে কিনা কুসুমপুর এলাকায় ভিখারিদের নিয়ে ব্যবসা করে, আগে তাদের কাছ থেকে ডেড বডি সাপ্লাই নিত। এখন সে ৮-৯ বছরের মেয়ে চেয়েছিল, গরিব পরিবারের, যারা কিছু বলতে বা করতে পারবে না।
প্রতিটা মেয়ের জন্য 2 লাখের বদলে 10 লাখ টাকা দেবে বলেছে। এরপর শিবানী জিজ্ঞেস করে, কয়টা বাচ্চা দিয়েছিস? সে জানায় 7টা, রুহানি আর ঝিমলি সহ। কিন্তু ঝিমলি তাদের কাছে নেই। তারা পুরস্কারের কথা শুনে রুহানিকে নিয়ে আসে, আর তাদের মধ্যে পিঙ্কু নামের একজন, তারই সব প্ল্যান। সবাই বলেছিল আম্মা জানতে পারলে মেরে রেখে দেবে। এরপর শিবানী জিজ্ঞেস করে পিঙ্কুর কোনো অভ্যাস আছে কিনা। তখন ছেলেটা বলে 3 পাত্রীর জুয়া খেলে, যা ইনকাম হয় তাই উড়ায়। তাকে অ্যারেস্ট করলে সে সবকিছু বলতে পারবে, কারণ পিঙ্কু সবাই কিনে দিয়েছে। শিবানী এরপর ছেলেটাকে মেরে অজ্ঞান করার মতো অবস্থা করে বেরিয়ে আসে। এরপর বের হয়ে পুলিশ অফিসারকে বলে গত 3 মাসে টিনে যে পা দিয়েছে এবং নিখোঁজ হয়েছে এমন সব মেয়েদের একটা লিস্ট করতে। কিন্তু অফিসার বলে এতে তো 1 মাস লেগে যাবে, এখনো অনেক থানাতেই কাগজে কলমে রেকর্ড হয়। শিবানী বলে জেলা পর্যায়ে খোঁজ লাগান, সিআইডির কাছে স্পেশাল ইউনিট আছে এগুলো হ্যান্ডেল করার। মিসিং পার্সন সেক্টর, সেখানে খোঁজ নিন, 1 সপ্তাহের মধ্যেই সব চলে আসবে। এরপর শিবানী কনস্টেবল ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। ফাতেমা তখন সবাইকে চা দিচ্ছিল, তার মাথায় ব্যান্ডেজ। পুলিশ অফিসার তখন শিবানী এর ডিটেলস বলে, এর মা এখানে কনস্টেবল ছিল, ডিউটির সময় এক নবাবজাদা তার গাড়ি নিয়ে তাকে মেরে দেয়। মায়ের জায়গায় মেয়েকে রেখে দেওয়া হয়, কিন্তু মেয়েটার তেমন কোনো দক্ষতা নেই। শিবানী বলে এমন হলে আঘাত পাওয়ার 2 ঘন্টা পরেই ডিউটিতে আসতো না। এরপর ফাতেমাকে ডেকে কথা বলে, জিজ্ঞেস করে কিডন্যাপারের ফেস দেখেছে কিনা, না হেল্প করবে কিনা। ফাতেমা প্রথমে ঘাবড়ে গেলেও রাজি হয়ে যায়। এরপর সিন চলে যায় ঝিমলির কাছে। আম্মা তার কাছে আসে, একটা অন্ধকার রুমে তারাকে রাখা হয়েছিল। এইখান থেকে ঘুমের ইনজেকশন দিয়ে আবার অন্য জায়গায় শিফট করবে বলে। আম্মা নানা গল্প বলে, মোটিভেশন করে, আর অবশেষে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঝিমলি ঘুমিয়ে পড়ে। এইদিকে অফিসে শিবানী মিসিং মেয়েদের ছবি বোর্ডে লাগিয়ে ভাবতে থাকে এদের কিডন্যাপ করার দৃশ্য, তাদের চিৎকার সব যেন শিবানী স্পষ্ট শুনতে পাচ্ছিল। ফাতেমার ডাকে ভাবনায় ছেদ পড়ে। লাস্ট ফাইল ওড়িশা থেকে 4টা বাচ্চা মিসিং। তো এখানে শিবানীর এক অ্যাসিস্ট্যান্ট বলে আমরা তো ডিস্ট্রিক্ট লেভেলে ভাবছিলাম, আরে তুই স্টেট লেভেলে খেলছে। এরপর শিবানী জিজ্ঞেস করে আম্মা সম্পর্কে আর কি তথ্য আছে। অ্যাসিস্ট্যান্ট জানায় 30 বছর ধরে সে কুসুমপুর বস্তিতে ভিক্ষার ব্যবসা করে। রাতারাতি সে দিল্লিতে বড় ভিখারিদের মাফিয়া হয়ে গেছে। এরপর ওড়িশার নিউজ চ্যানেল দেখে মনে হয় সে তার এই ব্যবসা সারা দেশে চালাতে চায়। শিবানী বলে যদি ভিক্ষাই করাবে তাহলে মিসিং মেয়েদের ভিক্ষা করতে দেখা যায়নি কেন, আর কেউ কেউ তো গায়েব হয়েছে। তখন আরেকজন বলে এর আগে বাচ্চাদের ড্রাগ দিয়ে এডিক্টেড করে, ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়ায়, যাতে ভিক্ষা করে টাকা তাদেরকে এনে দেয়। কিন্তু শিবানীর মাথায় আসে না ভিক্ষা করাতে 8-9 বছরের বাচ্চার সম্পর্ক কি। অ্যাসিস্ট্যান্ট বলে হয়তো ইনকাম বেশি, কিন্তু শিবানী অন্য কিছু ভাবে। এরপর আরো 2জন এসে বলে 2টা মেয়েকে নিয়ে আমার লোকেরা যেই গোপন আস্তানায় রাখছিল সেটাই কোনো প্রমাণ নেই। শিবানী তখন বলে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছো তাই তো, তোমরা তার গন্ধ নিয়ে আসছো, এভাবেই বুঝতে পারলাম। এরপর জিজ্ঞেস করে আমার গ্যাংয়ের কাউকে পাওয়া গেছে কিনা, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, স্পাই ক্লু ছাড়া ধরা যাবে না। শিবানী তখন লেগে থাকতে বলে আর ইনফরমারকে উল্টো পিটিয়ে ঝোলাতে বলে, কিন্তু কিছু তো পাওয়া যাবেই, আম্মার গোষ্ঠী উদ্ধার করতেই হবে। এরপর আমরা শিবানীকে বাড়িতে বসে আম্মার ফাইল নিয়ে ঘাটাঘাটি করতে দেখি। তখন তার দরজায় কেউ নক করে। দরজা খুলতেই তার স্বামী বিক্রমকে দেখা যায়। শিবানী অবাক হয়ে বলে তুমি আসবা তো আমাকে আগে বলবা না। বিক্রম বলে আমার স্ত্রীর কাছে আসবো, আবার তা কি বলে আসতে হবে। শিবানী তার রোগীদের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন বিক্রম জানায় রোগীদের ডাক্তার শ্রীকান্তের কাছে রেফার করতে আসছে। এরপরে এলোমেলো জিনিসপত্র দেখে জিজ্ঞেস করে আরে বাড়ি ঘরের কি অবস্থা, বিছানা আছে এখানে? শিবানী বলে আমার তো ঘুমানোর সময় নেই, বিছানা দিয়ে কি হবে। বিক্রম বলে অন্তত বেডরুম তো আছে, সেটা কোন দিকে, আমার সুটকেসটা তো রাখতে হবে। শিবানী রুম দেখিয়ে দিলে বিক্রম সুটকেস রাখতে যায়। এই সময় শিবানীর কল আসে তার অ্যাসিস্ট্যান্ট থেকে, ফরিদাবাদের এক সাব ইন্সপেক্টর নাম আহমেদ, তার কাছে আম্মার কিছু খবর আছে। কনফারেন্স কলে সেটাই জানাতে চায়। আহমেদ জানায় এখানে একটা রোড সাইড ধাবায় আম্মা গ্যাংয়ের 2জন লোককে পাওয়া যাবে, বিল্লাল আর মুন্না। শিবানী বলে গুড জব, এদের মাধ্যমে আম্মা পর্যন্ত যাওয়া যাবে। এরপর শিবানী তার টিমকে রেডি হতে বলে আর বলে সে আসছে। শিবানী রেডি হয়ে বের হতে হতে বিক্রম এসে বলে মীরাকে কল করতে হবে, কিন্তু শিবানী বেরিয়ে যাচ্ছে দেখে জিজ্ঞেস করে এখন কি বের হতেই হবে। শিবানী বলে হ্যাঁ হতেই হবে, তুমি খাবার খেয়ে নিও। বিক্রম কিছুটা আপসেট হয়, অস্বাভাবিক কিন্তু কি আর করা। বিল্লাল আর মুন্না ধাবার পাশে বিছানায় শুয়েছিল, কারো ফোন পেয়ে উঠে বাইক নিয়ে রওনা দেয়। শিবানীও তার টিম নিয়ে অপেক্ষা করছিল। তারা বাইরে বের হতেই এরা পিছনে আর দূরত্ব রেখে ফলো করতে থাকে। বিল্লাল আর মুন্না এবার আসে ত্রেতা ট্রাস্ট নামের একটি অফিসে আর ভেতরে ঢুকে যায়। শিবানী আর তার টিম প্রথমে একসাথে যায়, আর পরে আস্তে আস্তে 2জন করে আলাদা আলাদা টিম করে চারদিক থেকে ঘিরে ধরতে থাকে। এরপর তারা একদম ভেতরে চলে আসে। তখন তাদের ফোন আসে আম্মার থেকে। তারা কি কথা বলে শোনার জন্য ফাতেমা তাদের কাছাকাছি যায়, যাতে ব্লুটুথের মাধ্যমে শিবানীর কথা শুনতে পায়। বিল্লাল আম্মাকে বলে সে আমাদের সামনেই আছে, আজকেই শেষ করে দেব। শিবানী তখনই তার ফোর্সকে অ্যাক্টিভ হতে বলে আর এক এক করে 2জনকেই গুলি করে মারে, আর তাদের ভিকটিম বেঁচে যায়। এরপর সেই ভিকটিম বেরিয়ে আসে, যা দেখে শিবানীর অনেকটা পরিচিত মনে হয়। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে এই কি সেই রামানুজান যার নাম দেখলাম ভিখারি মাফিয়া দলের অ্যাফিডেভিটের তথ্যে? অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ এই রামানুজান,
আগে নিউ ইয়র্কে ছিল, এখন সব ছেড়ে এখানে এসে ট্রাস্ট চালায়। সেই এই ভিখারিদের মাফিয়া গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করতে আর দিল্লি পুলিশ থেকে বেশি গ্যাং মেম্বার ধরতে সাহায্য করেছে। তার ট্রাস্টে এসব মাফিয়া গ্যাংয়ের শিকার হওয়া বাচ্চারা আসে রিহ্যাবিলিটেশনের জন্য। তার অনেক শত্রু, সে 3-4 বার গুলিবিদ্ধ হয়েছে কিন্তু কখনো পুলিশের প্রোটেকশন চায়নি। এবার রামানুজান এখানে আসে আর বলে, অনেকবার গুলিবিদ্ধ হয়েছি কিন্তু এই প্রথম পুলিশ আমাকে বাঁচিয়ে নিল, ধন্যবাদ। এরপর শিবানী আর রামানুজান পরিচিত হয়। রামানুজান জিজ্ঞেস করে এরা আম্মার লোক কিনা। শিবানী জিজ্ঞেস করে এত শিওর হয়ে কিভাবে বলছেন, তার তো আরো শত্রু আছে। কিন্তু রামানুজান বলে, ইদানিং আমি তার লোকেশন ট্র্যাকিং করার চেষ্টা করছি, তাই এটা তার কাছে ছাড়া কার হবে। বাকিদের প্রায় আমি সবাইকে জেলে দিয়ে দিয়েছি। শিবানী তখন বলে, তোমার ব্যাপারে অনেক শুনেছি। রামানুজান তার কৃত্রিম হাত দেখিয়ে বলে, আমার এই হাত এই ভিখারি মাফিয়া টিম কেটে নিয়েছিল। উপরওয়ালা যদি চায় আমার হাত না থাকুক সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো মানুষের অধিকার নেই জোর করে কাউকে পঙ্গু করা হবে সেটা আমি মানব না। শিবানী এবার তাকে আম্মার ব্যাপারে খোঁজ নিতে সহযোগিতা চেয়ে অফার করে। রামানুজান বলে, আপনি অস্ত্র তৈরি করুন, ধরে নিন সঙ্গী পেয়ে গেছেন। এরপর তার হাত মিলিয়ে পার্টনার হয়ে যায়। এরপর রামানুজানকে সাথে নিয়ে শিবানী আর তার টিম আম্মার ভিখারি মাফিয়া গ্যাংয়ের ভিখারিরা যেখানে থাকে সেই সব জায়গায় হানা দেয়। অনেক জায়গায় হানা দিয়ে তারা অনেকগুলো বাচ্চাকে উদ্ধার করে আর গ্যাংয়েদের কিছু লোকদেরকেও পায়। কিন্তু এদিকে আবার ডিজিপি আর সেক্রেটারি শিবানীকে ডেকে পাঠায়। শিবানী সেখানে আসার সময় অ্যাম্বাসেডর সাহুর সাথে ক্রসিং হয়। সাহুর মুখ তো রাগে লাল হয়ে আসে, এখনো তার মেয়ে ফেরত আসেনি। ডিজিপি বলে, অ্যাম্বাসেডর হাসি দিদার এখন হোম মিনিস্টার থ্রেট দিচ্ছে, আর তুমি কিনা ভিখারি মাফিয়ার ডেরায় হানা দিচ্ছ। এদিকে কিডন্যাপার তোমার নাকের ডগা দিয়ে চলে গেল। শিবানী বলে, একজন ধরা পড়েছে কিন্তু ঝিমলি তাদের কাছে নেই। সেক্রেটারি তখন বলে, কিন্তু অ্যাম্বাসেডরের মেয়ে তো আছে। ডিজিপি কথাটা একটু স্বাভাবিক করতে চায়, কিন্তু শিবানী বলে, উনি কি বলতে চান আমি বুঝে গেছি। রুহানির চিন্তা আমারও আছে। আমি ফাঁদ পেতেছি, ধরা সে পড়বেই। একজনের জুয়ার নেশা আছে আর আমাদের টাকায় স্থির ছিল। যে কোনো জুয়ার আড্ডায় এই টাকা খরচ হলে খবর আসবে। ডিজিপি বলে, আমাকে প্ল্যান না বলে রেজাল্ট দেখাও। রুহানিকে উদ্ধার করো আর আম্মার পেছনে ঘোরা বাদ দাও। এখন যাও। এদিকে বিক্রম বাসায় এসে দেখে শিবানী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। সেরকম ভেবেই সে বলে, তোমার মেসেজ পেয়েছি, আর এইসব নিয়ে চিন্তার কি আছে। তোমার চাকরিতে এরকম ঘটনা তো সিম্পল, এভাবে শুয়ে থাকলে হবে। কিন্তু যখন কম্বল তোলে তখন দেখে সেটা শিবানী নয়, আম্মা ছিল। বিক্রম ভয় পেয়ে যায়। অন্যদিকে শিবানী বাসায় ঢোকার সময় দেখে বিক্রম মেসেজ করেছে, বন্ধুদের সাথে আসি, ফিরতে লেট হবে। আর তখনই ফাতেমা কল করে। শিবানী জিজ্ঞেস করে কোনো আপডেট আছে কিনা। ফাতেমা জানায়, আমরা যখন আম্মার রাস্তাগুলোতে হানা দেই তখন আম্মা নাকি আপনার বাসার ঠিকানা খুঁজছিল। শিবানী ঘাবড়ে যায় আর ফোন রেখে সে আস্তে আস্তে ঘরে ঢোকে। পিস্তল তাক করে এদিক ওদিক দেখে ঢুকে ডাইনিং রুমে আম্মাকে দেখতে পায়। আম্মা বলে, গুলি করে লাভ নেই, এখানে রক্ত ঝরলে আমিও তাদের রক্ত ঝরাবো। ঝিমলি আমার কাছেই আছে। শিবানী বলে, পাগল হয়ে গেছিস যে আমার বাড়ি চলে আসছিস। আম্মা বলে, পাগল তো তুমিও হইছো, আমার আস্তানায় হানা দিয়ে এসো। তবে তোমার পাগলামি তোমার ইউনিফর্ম পর্যন্ত, আর আমার পাগলামি যতদিন গায়ের জোর আছে আর প্রাণ আছে। এরপর আম্মা তার লাইফ নিয়ে বলে, মাত্র 13 বছর বয়সে তাকে রাস্তায় নামানো হয়। তার বড় বোনকেও রাস্তায় নামানো হয়। জানতাম যে জীবন পাল্টে যাবে, কিন্তু এটা জানতাম না যে একটা কিডনি কম থাকলেই কামাই কম হয় না। তাই তারা আমাকে কিডনি দিয়ে গেল। প্রথমে পুলিশ বাধা দিতে আসলে খুশি হই, কিন্তু তারাও টাকা নিয়ে সায় দিল এসবে। শিবানী বলে, এইসব আমাকে বলে লাভ কি। আম্মা বলে, বলছি না, জানাচ্ছি। আমি এই পুলিশের ইউনিফর্মকে ঘৃণা করি। আর নেক্সট টাইম আমার ডেরায় হানা দিলে তোর স্বামী লেট হবে না, বরং লেট স্বামী হয়ে যাবে, মানে একদম উপরে পাঠিয়ে দেব। আর তখন বিক্রমের ফোন সামনে রাখে। শিবানী বুঝতে পারে বিক্রম ঘরে আছে আর সে দ্রুত বেডরুমে গিয়ে বিক্রমকে অজ্ঞান অবস্থায় পায়। জ্ঞান না আসায় হাসপাতালের ইমার্জেন্সিতে শিফট করা হয়। শিবানী তো অসহায় অস্থির হয়ে বিধ্বস্তভাবে ইমার্জেন্সির সামনে দাঁড়িয়েছিল। এর মধ্যে এক স্পাইয়ের খবর আসে, সেখানে 3 জন আসছে জুয়া খেলতে। তারা অনেক টাকা উড়াচ্ছে। এরই মধ্যে একজনের টাকায় সেই সিল দেখা গেছে, এখন এখানে আছে। শিবানী তাকে আটকে রাখতে বলে আর দ্রুত টিম নিয়ে আসতে বলে। এরপর শিবানী তার অ্যাসিস্ট্যান্টকে জানায়, রুহানিকে পাহাড়গঞ্জে পাওয়া যাবে, লোকেশন দিচ্ছি, সোয়াট টিম পাঠাও দ্রুত। এরপর ফাতেমাকে ফোন করে স্পাইয়ের নাম্বার দেয়। ফাতেমার লোকেশন থেকে কাছে, তাই সে আগেই বেরিয়ে পড়ে। শিবানীও আসছে তাদের সাথে। এরপর শিবানী ইমার্জেন্সি রুমের দিকে অসহায়ের মতো তাকায়। এই সময় সে তার স্বামীর পাশে থাকতে পারবে না, এটাই দুঃখ। এরপর তারা প্রিন্স লজে পৌঁছে। অ্যাম্বুলেন্স রেডি রাখো যদি কাজে লাগে। শিবানী বলে, রামানুজানের সেফটি সে দিতে পারবে না, তাই সে বাইরে থাকুক। ফাতেমা জানায়, 303 নম্বর রুমে 2 কিডন্যাপার আর রুহানি আছে। আরেকজন নিচে জুয়া খেলছে, স্টাফের সাথে ঝামেলাও করেছে। আর একদিকে প্রচুর বৃষ্টির কারণে যমুনা নদীর পানি উপচে এসে বন্যার অবস্থা, তাই সোয়াট টিম আসতে দেরি হবে। শিবানী আর রিস্ক না নিয়ে ফাতেমাকে নিয়ে ভেতরে যায় আর রামানুজানকে বলে ব্যাকআপ টিম আসলে পাঠিয়ে দিতে। তো ফাতেমা তাও আবার জিজ্ঞেস করে। শিবানী বলে, আমাদের হাতে সময় কম। এরপর শিবানী গিয়ে লজের বসকে বলে সব স্টাফ যেন চুপচাপ বের হয়ে যায়।
শুধু জুয়ার আসর খোলা থাক। এরপর ম্যানেজারকে বলে ৩০৩ নাম্বার রুমে নিয়ে যেতে। এদিকে পিঙ্কি ৩৫ লাখ টাকা হেরেও আরো ১ লাখ টাকা নিয়ে আরেকজনকে নিচের দিকে যেতে বলে, কিন্তু তারা বলে আজকের মতো বাদ দিক। কিন্তু পিঙ্কু কথা শুনতে নারাজ। বাকি দুজন চিন্তা করে সব যদি ওইভাবে শেষ করে তো তাদের ভাগ থাকবে না। এদিকে রুহানির কিডন্যাপিং নিয়ে তেমন তোড়জোড় নিউজেও আসছে না। এখন যখন শিবানী আর ফাতেমা রুমের দিকে যায় তখন বের হয়ে পিঙ্কুকে টাকা দিতে যাচ্ছিল। ফাতেমা তাকে চিনে শিবানীকে জানায়। সেও ফাতিমাকে চিনে ফেলে আর ঘুরে গিয়ে গুলি করতে যায়। এইবার তো দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। আর গোলাগুলির আওয়াজ পেয়ে রামানুজান অ্যাম্বুলেন্স থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে উপরে চলে আসে। আর তখনই ফাতেমার পায়ে গুলি লাগে। সাথে সাথে সেখানে ব্যান্ডেজ করতে যায়, মানে খুব কেয়ারিং ভাব করে। এইবার ফাতেমা তাকে রুহানির কাছে যেতে বলে। রামানুজান রুমে যেতেই সেখানে থাকা কিডন্যাপার গুলি করে যা তার হাতে লাগে। বাইরে শিবানী একাই এখন দুজনের সাথে বন্দুকযুদ্ধ করতে থাকে, আর ঘরে রামানুজান ফাইট করতে থাকে। শিবানী ফাইট করতে করতে এক পর্যায়ে একজনকে শেষ করে দেয়। আরেকজন বাকি। রামানুজানও তার রুমের কিডন্যাপারকে শেষ করে হাঁপাতে থাকে। রুহানি তার পাশে এসে বসে। আর তখনই আবার বাইরে শিবানী আর বাকি দুজনের বন্দুকযুদ্ধ হয়। তখন রামানুজান রুহানির মুখ চেপে চিৎকার বন্ধ করে, কিন্তু অবাক করা বিষয়ে সে আর মুখ ছাড়ে না, আরো বেশি করে শ্বাস বন্ধ করতে চেষ্টা করে। আর বাইরেও শিবানী ফাইট করতে করতে সেই জনকেও মেরে ফেলে। আর রামানুজান শেষ পর্যন্ত রুহানিকে খুন করে ফেলে। এবার শিবানী আসার পর রামানুজান পোল্টি মেরে বলে কিডন্যাপার খুন করেছে, আর ইমোশনাল কান্নার নাটক করে। শিবানী তো শকড হয়ে যায়। শেষ পর্যন্ত সে বাঁচাতে পারল না। শোকে যেন পাথর হয়ে গেছে সে। এরপর সাহু আর তার স্ত্রী ছুটে মর্গে আসে। মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। শিবানী যেন বোবা হয়ে গেছে, শোকে পাথর। কিন্তু আসল সত্য কি তা সে কখনো জানতে পারবে? দেখা যাক কি হয় পরবর্তীতে। এবার আমরা রামানুজানকে আম্মার কাছে আসতে দেখি। আম্মা তাকে বুকে জড়িয়ে বলে এত বড় রিস্ক নেওয়ার দরকার কি ছিল। এবার আমরা দেখি সেদিন আম্মা নবাব নামে যাকে কল করেছিল সেটা ছিল এই রামানুজান। আর সেদিন রামানুজান শিবানী সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারে সে ঘুষ নেয় না, যে টাকা নিয়ে চুপ করানো যাবে। আপাতত গ্যাং আন্ডারগ্রাউন্ড থাকলেও পুলিশ খুঁজে পেতে দেরি হবে না। নবাব বলে 2জন শুটারকে পাঠিয়ে দাও, শিবানীকে না, আমাকে মারতে। আর তারা যেন পুলিশের নজরে আসে সেই ব্যবস্থা করবে। তারাই শিবানীকে আমার কাছে আনবে। আর আমি তার কেসে জড়িয়ে পড়ে রুহানিকে মারতে পারবো। রুহানি টেস্ট পজিটিভ আসছে, তাকে না মারলে আমরা বিপদে পড়ে যাব। সময় মাত্র 96 ঘন্টা। এইবার সিন বর্তমানে আসে। রামানুজান বলে ঝুঁকি না নিলে উন্নতি করা যায় না। স্টক মার্কেটে ঝুঁকি নিয়ে তো টাকা আয় করি। আর রানীকে কিস্তিমার দিতে হলে সেনাকে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। স্তিন এবার শিবানীর কাছে যায়। সে এখনো বসে আছে মর্গের সামনে। ডিজিপি এসে বলে ক্রস ফায়ারে এরকম ঘটনা ঘটতে পারে, তোমার দোষ নেই। কিডন্যাপার মারা গেছে, ফাতেমা উদ্ধার হয়েছে, এটাই এনাফ আমাদের জন্য। তুমি এখন বিক্রমের কাছে যাও, তার জ্ঞান ফিরবে, তোমাকে তার পাশে থাকা উচিত। ডিজিপি এসব বলে চলে যাবার পর শিবানীর কাছে আমার কল আসে। আম্মা বলে নিউজ দেখলাম, কি দুনিয়া হয়েছে আজকাল। আমার 30 বছরের ব্যবসায় কখনো পুলিশ এভাবে আষ্টে পৃষ্ঠে আক্রমণ করেনি, কিন্তু এবার করেছে। কারণ মেয়ের বাবা একজন বড় মাপের লোক। আরেকটা মেয়েও তো আমাদের কাছে আছে। এর জন্য কি পুলিশ টিম এরকম তদন্ত করবে? করবে না। বাচ্চা মিসিং গেলে তোমাদের চিন্তা নেই, চিন্তা আসে বাচ্চার বাপকে সেটা জানার পর। কিন্তু আমরা যেই টাকা আয় করি তার একটা শেয়ার তো পুলিশকে দেই। কেন তুমি কোনোদিন পাও না? এমন ভাব করছো যেন জানো না। কিন্তু কথা হচ্ছে আমার 100-200 আর তোমার 80,000। কেউ 5,000-এর ইউনিফর্মের মান বেচে, কেউ 1 টাকাও পায় না। শিবানী বলে তোর বলা শেষ, এবার আমার কথা শুন। যারা নিজের ইউনিফর্মের মান বেচে তারা দুর্নীতিবাজ। কিন্তু তোর কপাল খারাপ, তুই এমন মানুষের কাছে পড়েছিস যে ঘুষ নেয় না, বরং তোদের শেষ দেখে ছাড়ে। শুনে রাখ, আমি ঝিমলিকে উদ্ধার করে ছাড়বো। যদি তোর লাশের উপর দিয়ে যেতে হয় আমি একটা লম্বা লাফ দিয়ে যাব। আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। শিবানী এবার তার টিম নিয়ে এই আম্মার কেস সলভ করার জন্য রেডি করে। সমস্ত প্ল্যান তাদেরকে বুঝিয়ে দেয়। আর ডিজিপি স্যারের থেকে অন্যান্য ব্যাপারে অনুমতি নিয়ে হেল্পের জন্য কথা বলতে শুরু করে। আর তখনই ডিজিপি সেখানে এসে শিবানীকে বাইরে রাখ দেয়। এইসব কেস বন্ধ করতে বলে। তার যে কেস ছিল তা এমন হয়ে গেছে, এখন এসব নিয়ে পড়ে থাকার মতো বোকামি যেন না করে। এটাই তাদের অফিসিয়াল রুল ব্রেক হয়। কিন্তু শিবানী তাকে বাচ্চাদের সিকিউরিটি আমার উদ্দেশ্য এসব সম্পর্কে জানার জন্য তদন্ত কাজে হেল্প করতে বলে। ডিজিপি কোনোভাবে রাজি না, একেবারেই নিষেধ করে। শিবানী মন খারাপ করে হাসপাতালে বিক্রমের সাথে দেখা করে এসব নিয়ে কথা বললে বিক্রম তাকে সাহস দেয়। তার যেটা ঠিক মনে হয় সেটাই করতে বলে। কোনো কিছু কেন তার বাধা হবে। এরপর শিবানী নতুন উদ্যমে কাজ শুরু করে। প্রথমে সে পোস্টমর্টেম রিপোর্ট নিতে যায়। ডাক্তার তাকে বলে স্বাভাবিক শ্বাস বন্ধ হয়ে রুহানিকে মারা হয়। শিবানী বলে যেটা পেয়েছেন সেটা রিপোর্টে লিখেছেন, কিন্তু আমি জানতে চাই যেটা পাননি সেটা। কিন্তু ডাক্তার বলে অনেক রকম টেস্ট করেছি কিন্তু কোনো ড্রাগস বা সেরকম কিছুই পাইনি। সেখান থেকে শিবানী বের হলে ফাতেমা তাকে ফোন করে ডাকে। তাদের লিস্ট অনুযায়ী একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পাওয়া যায়। মেয়েটার নাম পূজা। তো হাসপাতালে দেখার জন্য যায় তারা। ডাক্তার তাদের বলে আমরা ভেবেছিলাম সামান্য ডিহাইড্রেশন কেস, কিন্তু আজ নার্স কাপড় চেঞ্জ করতে গিয়ে গোপন অঙ্গে ক্ষত পায়।
টেস্ট করে দেখা হয় সার্ভিক্যাল ক্যান্সার, কিন্তু এত ছোট বাচ্চার ক্যান্সার হতে দেখা যায়নি, আর এটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণে বেশি হয়। কিন্তু মেয়েটাকে রেপও করা হয়নি, আবার সে ক্যান্সারের লাস্ট স্টেজে আছে। এত তাড়াতাড়ি ক্যান্সার মিউটেশন হয় না, হতে পারে মিউটেশন হওয়া ক্যান্সার জীবাণু দেয়া হয়েছে। এরপর শিবানী মেয়েটার কাছে যায় আর মেয়েটার ছবি আঁকছিল, তখন শিবানী আম্মার নাম বলে আর তখনই মেয়েটার কাছ থেকে জানা যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 3টা মেয়ের রেজাল্ট পজিটিভ, এদের মেরে জ্বালিয়ে দিতে বলে। তার মধ্যে একজন ছিল পূজা, কিন্তু সে মরেনি, তাই সে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছে। তবে তার সামনেই বাকি দুজনকে পুড়িয়ে দেওয়া হয় ইলেকট্রিক চুল্লিতে। শিবানী আরো কিছু জানতে চায়, কিন্তু তার আগেই মেয়েটা রক্তবমি শুরু করে। ডাক্তার এসে বলে তাদের আর কিছুই করার নেই। এরপর পূজার ছবির খাতা নিয়ে শিবানী ফিরে আসছিল, তখন একটা শিয়ালের ছবি দেখে। শিবানী ভাবতে থাকে এটা সে কোথাও দেখেছে। সব ভাবতে ভাবতে তার মনে পড়ে ত্রেতা ট্রাস্টের পাশেই লোগো দেখেছে। ফাতেমাকে নিয়ে সে সেই লোকেশনে যায় যেটা ত্রেতা ট্রাস্টের সাথে যুক্ত, আর সব দেখে শুনে তারা বুঝতে পারে এটা আসলে শ্মশান। শিবানী বলে এখান থেকেই পুজো পালিয়েছে, এখানেই ত্রেতা ট্রাস্ট আর রামানুজনের সম্পর্কে সব বের করতে হবে। এরপর শিবানী বিভিন্ন লোকের থেকে তথ্য কালেক্ট করতে থাকে আর ফাতেমার ডকুমেন্টস চেক করতে থাকে। সেখান থেকে রামানুজনের গার্ডিয়ান হিসেবে আসলাম নামের একজনের তালাশ পায়। এরপর তারা আসলামকে খুঁজতে বের হয়, কারণ রামানুজন এসব কেন করছে তাও তো আগে জানতে হবে। এদিকে আমরা আসলামকে মদের দোকানে মদ খেয়ে বেহুশ হয়ে থাকতে দেখি, তারপরও আবার চিকেন রোস্ট চায়। শিবানী এখানে সাধারণ পোশাকে এসে কলার ধরে তাকে নিয়ে যায় আর বলে চল তোকে বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়াবো। এরপর একটা পার্কিং প্লেসে নিয়ে আসে, মার ঘুষি পানি আর বকাঝকা করতে করতে একটা পর্যায়ে আনে। এরপর রামানুজন সম্পর্কে জিজ্ঞেস করে। আসলাম বলতে শুরু করে আজ থেকে 20 বছর আগে রামানুজন আমার আস্তানায় আসে। প্রথম দিন সবাইকে যখন ভিক্ষা করার জন্য অপশন দেওয়া হয় যে চোখ হারাবে না হাত, রামানুজন হাত বিসর্জন দিতে রাজি হয়। ওর আম্মা তাকে বলে হাত পেতে ভিক্ষা করতে হয়, তাহলে হাত হারালি কেন? রামানুজন বলে হাত কাটলে পালাতে সমস্যা হবে না, কিন্তু চোখ হারালে পালাতে পারবো না, কারণ আমি ভিক্ষা করব না। কিন্তু তাও তাকে ভিক্ষায় নামায়। আর সে প্রথম দিন 7,000 টাকা আনে, চুরি ছিনতাই পকেট মেরে, তাও ভিক্ষা করবে না, কারণ সে স্কুলে যেতে চায়। এই শুনে আম্মা অনেক হাসে। এরপর সিন বর্তমানে আসে আর আসলাম বলে আমি তার হাত কেটেছিলাম, সে আমার হাত কেটে তার হিসাব সমান করেছে। এরপর শিবানীর রাগে তার গলা চেপে ধরে আর বলে এসব কেন হচ্ছে, কেন করে তারা এসব? আসলাম বলে তাকে বের করে দিয়েছে, তাই সে এসব কিছু জানে না, কিন্তু এরা জানে দুইজন দুইজনের জন্য এক আত্মা এক প্রাণ। এরপর ফাতেমাকে বলে আসলামকে নিয়ে লকআপে আটকে রাখতে আর স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত পাহারা দিতে, আর সে যাচ্ছে 2 শয়তানকে ধরতে। এরপর শিবানী তার টিম মিলে একটা ফাঁদ পাতে আর রামানুজনকে বলে তারা একদল মেয়ের সন্ধান পেয়েছে, তাদের উদ্ধার করতে যাচ্ছে। এইবার রামানুজন বের হয়, শিবানীরা তাকে ফলো করতে থাকে। রামানুজন এসে আম্মাকে জানায় আজকেই শিবানীর একটা ব্যবস্থা করতে হবে। আর তখনই টিম নিয়ে এখানে শিবানী হাজির হয় আর বলে বলেছিলাম না আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এবার তো শিবানী দুজনকে সমানে রাগ মিটিয়ে মারতে থাকে, যেন সেখানেই মেরে ফেলবে। আম্মা বলে এত মেরে লাভ নেই, সে মুখ খুলবে না। এবার রামানুজানের মাথায় বন্দুক ঠেকায়, সে বলে গুলি মেরে দিন, আমি জীবন ভিক্ষা চাইব না। এদিকে আসলাম তো ফাতেমাকে বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু সে কথাই শোনে না। আর তখনই শিবানী আম্মা আর রামানুজানকে নিয়ে চলে আসে। রামানুজানকে স্পেশাল রুমে জিজ্ঞাসাবাদ করতে নেওয়া হয়। রামানুজানকে অনেকবার জিজ্ঞাসা করা হয়, ধমকি দেওয়া হয়, কিন্তু সে মুখ খুলে না। এর মধ্যে পাশের লকআপ থেকে গুলির শব্দ আসার দেখা যায় আসলামকে গুলি করে কেউ চলে গেছে। ফাতেমা বাথরুমে গিয়েছিল তখন। শিবানী তার উপর রাগারাগি করতে থাকে, তাদের সাক্ষী মারা গেল, এখন আর রামানুজানকে ধরে রাখা যাবে না। একটা বড় ভুল কত অপরাধী ছেড়ে দিল তা ভাবতেও পারছে না তারা। এরপর ডিজিপি নিজে শিবানীকে থ্রেট দিতে থাকে, রামানুজন সমাজসেবক, কেন সে অপরাধী হবে, সে তো এদের বিরুদ্ধে। আর তোমাদের সাক্ষী সাক্ষ্য রেকর্ড হয়নি, তোমরা শুনলেই হবে না। আম্মা আর রামানুজন একসাথে ধরা পড়ছে মানে তারা এক নয়। এরপর রামানুজনকে ছেড়ে দেওয়া হয়। ডিজিপি নিজে ক্ষমা চায় তার কাছে, আর রামানুজন তো শিবানীকে খোঁজা মেরে বলে বেস্ট অফ লাক। আর এই দিন শিবানীকেও সাসপেন্ড করা হয়, সে তার পিস্তল জমা দিয়ে চলে যায়। এরপর দেখা যায় রামানুজনকে কল করে ফাতেমা। এবার দেখা যায় ফাতেমাও এদের সাথে জড়িত, আর আসলামকে সেই মেরেছে। রামানুজন তাকে ভরসা দেয় পুরো প্রোটেকশন দেবে। পরের দিন নিউজ আসে আম্মা জেল থেকে পালিয়েছে আর ফাতেমাও নিখোঁজ, হয়তো কিডন্যাপ হয়েছে। আর শিবানী শিবাজি রায় সাসপেন্ড হয়েছে। এইসব নিউজ শিবানী আর বিক্রম দেখছিল। বিক্রম তাকে সান্ত্বনা দেয়, শিবানী বলে এত সহজে দুর্বল হওয়া যাবে না। এরপর আমরা ফাতেমার আম্মাকে একটা জাহাজে আসতে দেখি, আর আম্মা বলে আর কেউ তাদের আটকাতে পারবে না। এবার আমরা এখানে দেখি সব বাচ্চাদের যাদের নদীপথে পাচার করতে নেওয়া হচ্ছে। এদিকে শিবানী দেশের বিভিন্ন জায়গা থেকে সিআইডিদের তাকে হেল্প করতে বলে, আর তারা খুশি মনে রাজিও হয়। এরপর টিম নিয়ে তারা শ্রীলঙ্কায় যায়, আর সেখানে অ্যাম্বাসেডর সাহু তাদের সাহায্য করবে। নিজের মেয়েকে বাঁচাতে পারেনি তো কি হয়েছে, অন্যের মেয়ে তো বাঁচাতেই পারে। এখানে শিবানী জিজ্ঞেস করে রামানুজন কোথায় আছে। সাহু বলে সে প্রায় আসে শ্রীলঙ্কা, কিন্তু কি করে এটা নিয়ে সন্দেহ আছে, খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে আম্মার ফাতেমা আসে জার্কো কোম্পানিতে, আর এখানেই রামানুজানের ল্যাব। সে প্রথমে ফাতেমাকে ধন্যবাদ জানায়। এরপর সে ল্যাবে যায়, আর এখানে জানা যায় তারা সার্ভিক্যাল ক্যান্সার অ্যান্টিডোট মেডিসিন তৈরি করেছে। কোটি কোটি টাকার বিজনেস হবে, আর কিছুদিন পরেই বাজারে আনতে পারবে। এর জন্য এত মেয়েদের উপর টেস্ট করা হয়। তাদের শরীরে আগে জীবাণু দেওয়া হয়, আর এরপর যাদের জীবাণু অ্যাটাক করে তাদের পজিটিভ আসে, আর যাদের শরীরে জীবাণু অ্যাটাক করে না তাদের নেগেটিভ। পজিটিভদের এরা মেরে ফেলে, আর নেগেটিভদের ব্লাড নিয়ে অ্যান্টিডোট বানায়। ফাতেমা বুঝতে পারে কেন রুহানিকে মারা হয়েছিল। এখানে থাকা প্রতিটা মেয়ে কষ্টে কাতর হয়ে আছে, আর তাদের উপর চলছে টেস্ট। এরপর ফাতেমার আম্মা দুইজন গার্ড নিয়ে গাড়ি থেকে বের হয়ে কোথায় যেন যায়, কিন্তু একটা রাস্তায় তাদের ট্রাকের পথ আটকে দেওয়া হয়। এরপর সেখান থেকে বন্দুকধারী বের হয়ে তাদের উপর গুলি করে, তাদের গার্ড মারা যায়। ফাতেমা আম্মাকে নিয়ে অন্য সেফ জায়গায় যায়। এরই মধ্যে আম্মা বারবার কল করে রামানুজানকে, কিন্তু সে তো বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং এ ব্যস্ত। এদিকে আম্মাকে একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটে নিয়ে আসা হয়, আর সাথে সাথে দেখা যায় ফাতেমার রূপ। ফাতেমা আসলে অভিনয় করে এদের সাথে মিশেছে, যেভাবে রামানুজান করেছিল। আর এইটা শিবানী প্ল্যান করে করিয়েছে, আর আসলামকে মেরেছিল রামানুজান। ফাতেমা মিষ্টি কথায় রামানুজানকে বশ করে, আর আজ এভাবে আম্মাকে ধরিয়ে দেয়। আম্মা তো বলে আমার নবাব আসবে আমাকে বাঁচাতে। শিবানী বলে আমিও তো তাই চাই। এরপর ফাতেমা নিজের হাতে গুলি করে আহত হয়, আর এমন অভিনয় করে যেন শিবানী তাকে মেরে আম্মাকে তুলে নিয়ে গেছে। রামানুজান পাগল হয়ে যায়, আর তখন শিবানী তার ল্যাবে আসে আর বলে আমার পরিবর্তে সব মেয়েদের চাই। কিন্তু রামানুজান বলে এদের ভবিষ্যৎ নাই, তাই এখানে আমার ল্যাবের গিনিপিগ হওয়াই ভালো। শিবানী বলে তুই একজনের জন্য 1000 জন মারবি, এটা তো নিয়ম না। পরে রামানুজান রাজি হয়, তবে আম্মার কিছু হলে সে সব মেয়েকে এক এক করে মেরে ফেলবে, রুহানির মতো করে। এদিকে আম্মা তো নিজে নিজে পালাতে চেষ্টা করে, তারই মধ্যে জিম্পা চলে আসে খাবার নিয়ে। আম্মা জিম্পাকে জিম্মি করে পালাতে চেষ্টা করে। অন্যরা পিস্তল নামিয়ে রাখলেও শিবানী এসে তার গলা বরাবর গুলি করে দেয়। যদিও তার মরার কথা ছিল বাচ্চা পাওয়ার পরে, কিন্তু তার আগেই তাকে মরতে হলো। এবার একে একে জীবিত সাজিয়ে বাচ্চাদের উদ্ধার করতে হবে। এরপর রামানুজান চলে আসে তার টিম নিয়ে, এরাও হুইল চেয়ারে করে আম্মাকে আনে। এইবার শিবানী বলে আগে বাচ্চা গুনবো তারপর। আর তখনই আগে ফাতেমাকে বের করে রামানুজান, মানে ফাতেমা ধরা পড়ে গেছে। তবে তাদের শর্ত মতো আগে গুনতে দিতে রাজি হয়। এরপর গুনে যখন সব বাচ্চা আছে দেখে, এবার আম্মাকে আস্তে আস্তে রামানুজানকে দেয়া হয়। প্রথমে ট্রেন না পেলেও পরে যখন সে বুঝতে পারে আম্মা মারা গেছে, রামানুজান খেপে যায়। আর তখনই শিবানী আম্মার শরীরে থাকা টাইম বম ব্লাস্ট করে দেয়। রামানুজান ছিটকে পড়ে। শিবানীর টিম অন্যদের মেরে শেষ করে গাড়ি নিয়ে শিবানী আর ফাতেমা বাদে সবাই চলে যায়, আর শিবানী থেকে যায় রামানুজানকে শাস্তি দিতে। আর এইবার সে একটা শিকল দিয়ে চাবুকের মতো মারতে মারতে আধমরা করে ফেলে, আর শেষে ভাইরাস ইনজেকশন পুশ করে তার শরীরে, যাতে ক্যান্সার তারও হয়। এরপর তাকে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যায়। শিবানী বলে চিন্তা করিস না, আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোর পাশে থাকবো। এরপর শিবানীকে ডেকে ডিজিপি সাসপেন্ড অর্ডার তুলে নেয়, আর ক্ষমাও চায়। শিবানী বলে আমি ইউনিফর্মের মান রেখেছি, কিন্তু ইউনিফর্ম আমার মান রাখিনি। তাই আমি চাই ভবিষ্যতে যেন এই বাচ্চা বাঁচাতে বৈষম্য না হয়, তবেই আবার ইউনিফর্ম পরবো। মুভির শেষ দৃশ্যে দেখা যায় শিবানী রামানুজানের হসপিটালের বেডের পাশে বসে বলে সব মেয়ে নিরাপদে পৌঁছে গেছে, হয়তো কিছু ক্ষত মনে রয়ে গেছে, তবে একটা কথা, তোর মতো মানুষ যেমন আছে আমার মতো মানুষও আছে। এরপর শিবানী সেখান থেকে চলে যায়, আর আস্তে আস্তে চোখের সামনেই রামানুজান মারা যায়। তার চেহারা দেখার মতো ছিল। আর এইখানে এই চমৎকার থ্রিলার সিনেমাটি শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা লাইক করে এবং শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিন। কমেন্টে জানান আপনার মতামত। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান। আজকে বিদায়, শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনদের খেয়াল রাখুন।